আটকে উঠলে কেন? সায়র চোয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল, অর্ণব, এটা তো আরু, কৃতিকের স্টেপ সিস্টার। হ্যাঁ, তাই তো দেখছি। কি হলো মেয়েটার? সায়র অর্ণবের কলার চেপে ধরে হিসিয়ে বলল, তাই তো দেখছি, মানে খবরদার এটা যাতে জ্যাকের কানে অবধি না পৌঁছায়, তাহলে তোর অ্যারেঞ্জ করা এই পার্টি লন্ডভন্ড করে দিতেও এক সেকেন্ডও ভাববো না। এখন চল তাড়াতাড়ি, ওকে সারিয়ে তুলতে হবে। অর্ণব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে, ওয়েট, তুই এত প্যানিক হচ্ছিস কেন? তাছাড়া ওর স্টেপ সিস্টার হয় জ্যাকের। সায়র ওকে মাঝপথে থামিয়ে দিল। দেয়ালেরও কান আছে এমন মুখভঙ্গিমা করে বলল, তুই ভুল ভাবছিস অর্ণব, ওসব সিস্টার ফিস্টার কিছুই না। যাকে এই মেয়েটার প্রতি লিটারেলি অবসেসড। এই মেয়েটার জন্য ওর পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ও সবার সামনে এসব ভাব দেখাই যেন হি ডিডন্ট ফাইন্ড কেয়ার, বাট অ্যাকচুয়ালি হি কেয়ার। নো, কেয়ার ইজ এ লিমিট ওয়ার্ড, এর থেকেও বেশি কিছু। অর্ণব সায়রের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, আজ বোধহয় একটু বেশি খেয়েছিস সায়ব। কৃতিক হাঁটুর বয়সে একটা মেয়ের প্রতি আপসেট, তাও যার সাথে কিনা সম্পর্কর দিক দিয়ে ওর দা কুমড়া সম্পর্ক, আর তুই এইটা আমাকে বিশ্বাস করতে বলছিস? একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট গলিয়ে। তবুও যদি তুই হতি তাহলে একটা কথা ছিল, কৃতিকের মতো পার্সোনালিটির কোনো রূপ কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সের স্টেপ সিস্টারের প্রতি আপসেট। নাইস জোক। অর্ণবের যুক্তির পেছনে সায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, তোকে বিশ্বাস করতে হবে না, অ্যাটলিস্ট আমার কথাটা রাখ। ব্যাপারটা কৃতিককে জানানো যাবে না। কি জানানো যাবে না আমাকে স্যার? পেছনের দরজা থেকে কৃতিকের চমৎকার পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই সায়রের চোখ বেরিয়ে আসার উপক্রম। আড়ালে শুকনো ঢোক গিলে সায়র শুধালো, জর্জকে তুই এখানে হঠাৎ? কৃতিক এগিয়ে আস্তে আস্তে জবাব দিল, একজনকে খুঁজেছি। অর্ণব শর্ত। কে পড়ে আছে ওখানে? এতক্ষণে সায়রের কথার মজা নিলেও এখন কেন যেন অর্ণবেরও একটু একটু সন্দেহ হচ্ছে, তাই নিঃশব্দে সরে গেল। অর্ণব সরতেই অরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কৃতিকের। খানিকক্ষণ আগে একটু একটু কাতরালেও এখন পুরোপুরি নিস্তব্ধ অরু। মায়াবী কোমল কোলকাল মুখটায় ফ্যাকাশে ছাপ সুস্পষ্ট। কৃতিক টু শব্দ না করে চুপচাপ এগিয়ে গিয়ে আলগোছে কোলে তুলে নিল অরুর তুলতুলে নরম অসাড় শরীরটাকে। অর্ণব সায়র কেউই কৃতিকের নিস্তব্ধতা নিতে পারছে না, এ যেন ঝড়ের পূর্ব লক্ষণ। কে করেছে এটা? কৃতিকের আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিল, জানি না, হঠাৎ কারো গোগানির আওয়াজ পেয়ে ছুটে এলাম আর এসে দেখলাম আরুকে। কৃতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রুষ্ট কণ্ঠে অর্ণবকে আদেশ করার মতোই বলল, 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবি আমাকে। কোনো অন্ধকার রুমের ফুটেজে যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটা তখন 11টার ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে। একের পর এক সোডিয়ামের নিয়ন আলো পেছনে ফেলে সামনে এগুচ্ছে কৃতিকের কালো রঙা মার্সিডিজটা। নিজের ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়, তাই হাইওয়ে রাস্তাতেও খুব অল্প স্পিডে ড্রাইভ করছে কৃতিক। কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজের অজান্তেই সে স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণেই অরুর মলিন অচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সে স্পিড কমিয়ে আনছে পুনরায়। এমনভাবেই মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। কিন্তু হঠাৎ করেই ফোনের ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃতিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিও চেক করতে করতে বলল, হ্যাঁ বল অর্ণব। অর্ণব ক্ষীণ আওয়াজে বলে, বলছি যে যে এই কাজটা করেছে তার সাথে কি করবি? কৃতিকের ফোনে ততক্ষণে আসল কালপিটের চেহারা ভেসে উঠেছে। তাকে আর কাজের পারিশ্রমিক দেবো। চোয়াল শক্ত করে কথার জবাব দিয়ে কল কেটে ভিডিওটিতে মনোযোগ দিল কৃতিক, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিন মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালানো। ও
প্রথমে অরুকে রেগে মেগে কিছু বলে, তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতেই অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু। অরু যখন পুরোপুরি অচেতন, ঠিক তখনই এর থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কাঁচি এনে অরুর চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখনই সায়রার অর্ণব চলে আসে ওখানে, আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তূপাকার কাপড় চোপড়ের আড়ালে। কৃতিক পুরো ভিডিওটা দেখে বিড়বিড়িয়ে বলল। তার মানে ক্যাথলিন এখনো পার্টিতে উপস্থিত? তারপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে কৃতিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে ওই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রোটেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটা বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। গতকাল রাতের কথা ভাবতে ভাবতেই কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতিক। কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে, তখনও কফিহীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল, সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছো। আমার দুর্বলতায় হাত দিয়ে ফেলেছো, তাই ছোটোখাটো শাস্তিও তোমাকে পেতেই হতো। কৃতিক নিজের কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পরেও কৃতিকের মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথেই রয়, সবকিছু রেখে শুধুমাত্র অরুর চুল কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন? দিনের অন্তিম প্রহর চলমান, সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবেই। তাও সূক্ষ্ম সোনালি নিয়ে যাওয়া আলোর ছটা দেখে মনে হয় রাত নামেনি, এখনো সন্ধ্যাবেলাতেই আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পূব আকাশে ঠিক তার বিপরীত, সেথায় ঘন কালো মেঘ গুড়গুড় করছে। এক পলক তাকালেই মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভর সন্ধ্যাবেলা মেঘমল্লার গুড়গুড়ানি আর দমকা হাওয়া পেছনে ফেলেই বাসায় ফিরেছে কৃতিক। সাধারণত সপ্তাহে 3 দিন মাইক্রোনমিক্সের উপরে ক্লাস থাকে কৃতিকের। এছাড়া বাকিটা সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃতিকের কাছে। মাঝে মধ্যেই মনেই হয় এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারের জন্ম নেওয়া কৃতিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালেই। তবুও সে ছিল চিরাচরিত একা। এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সবকিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই। বোঝ হবার পর থেকে কোনোদিন কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃতিকের, হোক সেটা ন্যায় আবদার কিংবা অন্যায়। এই সোনায় মোড়ানো জীবনে কৃতিক আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন, যার দরুন ছোট থেকেই নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বা বাদ দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটি সবখানেই তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্ত মাংসের হৃদয়টা কবেই যে পাথর রূপ ধারণ করেছে তার টের পায়নি কৃতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র, তার উপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা বাঘা ছাত্র নেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা সবাই সমীহ করে চলত নর্থ সাউথে পড়া অবাঙালি চেহারার কৃতিককে। পুরান ঢাকার অলিগলিতে যে কোনো চায়ের আড্ডা কিংবা মিছিল, মিটিং, কৃতিকের নাম ছিল সবার মুখে মুখে। দিন আর রাত নেই, মারামারি, কাটাকাটি, মিছিল, মিটিং থেকে শুরু করে সবকিছুতেই কৃতিকের এক ইশারায় সবাই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সে সময়ে পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বুলি আওড়াতো, জামশেদ জায়ানের বডিগার্ডের দরকার নেই, তার ছেলে একাই 100। একটা অপারক, অনিশ্চিত, হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হঠাৎই হৃদয়টাকে পাথর বানিয়ে নেতৃত্বের জয় জয়কারে তখনও ভালোই ছিল কৃতিক। উঠতে বসতে দলের লোকেদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু 8 বছর আগে হঠাৎ করে হৃদয়ে অরুর আগমন।
আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সবকিছু ছেড়ে 1000 মাইল দূরে এসেও ধরা বাধাহীন কৃতিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকেই মানুষের উপর কৃতিকের চরম বিরক্তি। তখন থেকেই ওর কাছে ভালোবাসার মানেই স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মানুষের উপস্থিতির কল্পনা বই কি কিছুই না। প্রথম দিকে আমেরিকার দিনগুলো কৃতিকের জন্য ছিল ভয়ঙ্কর, কষ্টদায়ক আর বীভৎস। যে কৃতিক ডানে বামে পেছনে মানুষ ছাড়া একদম বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউসমেট কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরেই যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন না খেয়ে খেয়ে কক্ষবন্দি দুর্বিসহ জীবন কাটিয়েছে ও। এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উগ্রতার সীমা ছাড়িয়ে যেতে থাকে কৃতিক। হুট করেই রেগে যাওয়া, যাকে তাকে একটুতেই আঘাত করে বসা, দিকভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হাত কাটা কি করেনিও। কৃতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে, তখন অ্যাঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওর মতোই ছন্নছাড়া আরও 3 জন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। এক একজনের জীবন যেন এক একটা ট্র্যাজেডি। এলিশা, অর্ণব আর সায়রী পরক্ষণে সাইকিয়াট্রিস্টের পরামর্শে একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃতিককে। ওই জন্যই তো কৃতিকের হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করে ওরা। আর সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতেই প্রত্যেক উইকেন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর অরু, সে তো তখন খুব ছোট। কৃতিকের পুরুষালীর হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃতিকের উপর অরুর আকাশ সম রাগ, জিদ আর অভিমানের ছড়াছড়ি। 8 বছর পরে এসেও না অরুকে ভুলতে পারছে, আর নিজের রাগটা অরুর উপর ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পর আবারও আটকা পড়েছে বহু দূরে ফেলে রেখে আসা সেই পুরনো মায়াডোর। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃতিকের আসক্তিটা যে 1-2 দিনের নয়। তার উপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। কৃতিক যখন মায়ায় পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু, গড়ন বরণও তেমন ছিল। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি। তার কি নেই? ভালোবাসাহীন একাকী হৃদয়ের কৃতিকের অদম্য বাসনা পূরণের জন্য সবকিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে কৃতিক কেন পারছে না খুব সহজেই অরুকে আপন করে নিতে? কৃতিক তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না কোনো কালেই। তবুও হৃদয় মাঝারে কেন এই পাহাড় সমদূরত্ব? আপাতত নিজ মন গহীনের অযাচিত প্রশ্নের কোনো উত্তরই নেই কৃতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভেতরের দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরের লক খুলে ঘরের দিকে পা বাড়ায় কৃতিক। পুরো হলরুম না, পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। তিমিরে ঢাকা অন্ধকার দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছুর অনুভূতি হতেই ভ্রুকুঞ্চিত করে নেয় কৃতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখ জোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেউটে বিড়ালটা। বিড়াল এখানে, তাহলে অরু কই? তাছাড়া বিড়াল সব জায়গায় গেলেও ঘূর্ণাক্ষরেও কৃতিকের সামনে আসে না। তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালের এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতিক নতুন হাঁটছে না, তাই সুইচবোর্ড পর্যন্ত মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পড়েনি ওর। একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজার দিকে চোখ রাখলো কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিকে হাতড়িয়ে একটু পর খেয়াল হলো বিড়ালটা ওর পায়ের কাছে এসে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে কৃতিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দূরে যা বলছি, নয়তো তোকেও তোর মালিকের মতো জড়িয়ে গাল লাল করে দেবো। কৃতিকের বাংলা ইংরেজি মিলানোর ধমকেও কাজ হলো না। ডোরা আগের ন্যায় দাঁড়িয়ে আছে। সেই দেখে কৃতিক 2 কদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট,
কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেবো। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল, নিজে সারাদিন বেয়াদবি করে, বিড়ালটাকে বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকে ধরে আছাড় মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে কৃতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো। কোথায় তোর বেয়াদব মালিকটা? কতবার বলেছি আমার চোখের সামনে যাতে এই নেইটে বিড়ালটা না আসে, দেখে দেখলে আমার রিটেনিং হয়। অরু, এই অরু, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালকে ঘাড় ধরে বের করে দেবো আমি। অরু! ডোরা কাউচের সামনে গিয়ে মিয়াও মিয়াও করছে দেখে ক্ষিপ্ত কৃতিকের চোখ গেল সেদিকেই। দেখলো কাউচের উপর জবুথুবু হয়ে কম্পিউটার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। হাঁটু সমান লম্বা খোলা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। অরুকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝেই হৃৎপিণ্ড ধড়াক করে উঠল কৃতিকের। এতক্ষণ ধরে মাথা চারা দিয়ে ওঠা মেজাজটা দপ করেই নিভে গিয়ে অজানা হয়ে ছেয়ে গেল মস্তিষ্ক। ও এক পা দুপা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠল। অরু! অরু নিশ্চুপ। গলার মাঝে কাঁটার মতো তীক্ষ্ণ কিছু বিচ্ছে মনে হচ্ছে। গলার স্বর বের হওয়ার জো নেই। কৃতিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো অরুকে। এবার গলার স্বরটা আরো খানিকটা নরম শোনালো ওর। একবার, দুইবার, তিনবারের সময় ব্যস্ত হয়ে পড়ল কৃতিক। ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশ সবকিছুকে সাইডে সরিয়ে দু হাতের আজলা করে ধরল অরুর জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা। অতঃপর উদ্গ্রীব হয়ে ওর মুখমণ্ডল ঝাঁকিয়ে উঠে বলল, অরু! অরু, এই অরু, হার্টবিট, ক্যান ইউ হেয়ার মি? এই প্রথম মনে মনে নয়, বরং মুখ ফুটে অরুকে আদুরে নামে ডাকছিল কৃতিক। যদিও কৃতিকের আপাতত কোনো কিছুতেই খেয়াল নেই, ও তো স্রেফ অরুকে জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় ঢুলুঢুলু করে চোখ খোলে অরু। দেখে বোঝাই যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। অরু চোখ খুলছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কৃতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্ত দুটো নরম হাতের ছোঁয়াপে। জ্বরের ঘোরেই দু হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরেছে অরু। কৃতিক সেই অবস্থাতেই স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতেই ভুলে গেছে ও। এবার পাশ ঘুরে শুয়ে নিজের হাত দুটো আরো শক্ত করে নিল অরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পড়ল কৃতিক। অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃতিক। অরু জ্বরে পুড়ছে। এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তাধারাগুলোকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘুরে থাকা অরুকে শুধালো, অরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট সুরে কিছু একটা বিড়বিড়ালো অরু। কৃতিকের কান অবধি তা পৌঁছায়নি। তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে কাউচের উপর উঠে বসে। কমফোর্টার সহই আলগোছে অরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃতিক। কমফোর্টার আর কৃতিকের শরীরের ওমে মুহূর্তের মুখের বিড়বিড়ানি বন্ধ হলো অরু। মনে হয় শীত কমেছে। কৃতিক অরুর মুখের পানে তাকিয়ে বলে, এমন কেন করছিস অরু? আমাকে কি একটা আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, অনুকে কি কল দেওয়া যেত না? এত বেখাইলি কেন তুই? তুই এমন করলে আমার অগোছালো জীবনটা কে সাজাবে বল? অরুর কাছ থেকে জবাব আসে না, আসার কথাও নয়। অরু তো এখন নিজের মাঝেই নেই। কৃতিক একটু থেমে আবার বলে, এখন তুই জ্বরের ঘরে আছিস, কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি। কৃতিক কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, কিছু না, তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকেও তোর বুঝিয়ে নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি, সেই সাথে ওই ধূর্ত নিখিলকেও পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুয়ে দিয়ে আবারও নিচে নামে কৃতিক। ফর্মাল শার্টের উপরেই অ্যাপ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট প্যারিস বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথার জলপট্টিটা উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু করে পরিস দিতে দিতে কৃতিক আহত সুরে বলে, আমি খুব খারাপ তাই না? সবসময় কষ্ট দিই তোকে, কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দিই। কি করবো বল, তোর জন্যই আমি এমন।
ক্যাফের সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অরূপ। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপর সেই সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে ওর শরীরটা ভালো নেই, তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয়, কলটা কেউ তুললো না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়েই এসেছে সাথে করে, তাই আর বৃষ্টির কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচ ঢালা রাস্তায় গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে গিয়ে ঢালু জমিনে। কুর্তি আর স্ক্রিনি ডেনিম পরিহিত অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে ঠিক ছোটবেলার মতো। এইভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরো একজন সাথে তাল মেলাচ্ছে। বিস্ময়ে বিহ্বলিত হয়ে অনু ছাদা তুলতেই দেখতে পায় পরিচিত সেই হাসি মাখা মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলে,